বলতেছি ইতিহাস চেঞ্জ করা একটা বিখ্যাত বইয়ের কথা, যেই বইটার লেখিকার নাম হচ্ছে, এখানে লেখা আছে হ্যারিয়েট বিচার স্টো। ঠিক আছে, বইটার নাম হচ্ছে আঙ্কেল টমস কেবিন। এই বইটার গল্প আমরা কে কে জানি আগে তাদেরকে দেখতে চাই। তো গল্পটা এরকম যে আমেরিকার কেন্টাকি নামে একটা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে আর্থার শেলবি নামে এক লোক ছিল। এই লোকের আন্ডারে কিছু কৃতদাস ছিল। হ্যাঁ, তো আর্থার শেলবি ইনি খুবই ভালো একজন মানুষ, দয়ালু মানুষ, তার কৃতদাসদের সাথে তিনি ভালো ব্যবহার করতেন। তো কিন্তু প্রবলেম হচ্ছে আর্থার শেলবি খুব অর্থ কষ্টে ছিলেন, তার কিছু ঋণ টিন ছিল, যার কারণে তিনি ডিসাইড করেন তার 2 জন কৃতদাসকে বিক্রি করে দিবেন। তো 2 জন কৃতদাসের মধ্যে একজন কৃতদাস হচ্ছে এই আঙ্কেল টম। এই টম, আঙ্কেল টম, হ্যাঁ আঙ্কেল কেন পরে বলবো, এই টম নামে যে কৃতদাস, সে ছিল আসলে খুবই শান্তশিষ্ট, ভদ্র, নম্রভদ্র, কাজে খুবই দক্ষ, এবং সে ছিল খুবই ধর্মপরায়ণ। ঠিক আছে, সে তার বিশ্বাসে অটল থাকতো, সে নীতিবান লোক আর কি, খুবই ভালো একটা লোক। বাট আর্থার শেলবির প্রচন্ড অর্থ কষ্টের কারণে তাকে বিক্রি করে দিতে হয়। আরেকজন ছিল কৃতদাসী, সেই কৃতদাসীর ছেলে। হ্যাঁ, আর্থার শেলবির একজন কৃতদাস হচ্ছে টম, আরেকজন কৃতদাসী ছিল এলিজা। এই এলিজার এক ছেলে ছিল হ্যারি। তো এই হ্যারিকে বিক্রি করে দিবে। ঠিক আছে, তো এলিজা যখন দেখলো তার ছেলেকে বিক্রি করে দিবে, তখন এলিজা চিন্তা করলো তার ছেলেকে নিয়ে পালায় যাবে। তখনকার দিনে এই কৃতদাস যদি পালায় যে ধরা পড়ে, তাহলে তার নির্ঘাত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক আছে, আবার এলিজার হাজবেন্ড আবার জর্জ, সে হচ্ছে অন্য মনিবের আন্ডারে কাজ করতো, সেও আসলে পালানোর ওয়ে খুঁজতেছিল। তো এলিজা এবং তার ছেলে হ্যারি আর ওই দিক থেকে জর্জ, তারা প্ল্যান করে পালায় যায় কানাডাতে চলে যায়। আর এদিকে আঙ্কেল টম তার ভাগ্যকে মেনে নেয়। সে ভাবে যে যা হবে হয়তো ভালোর জন্যই হবে, দেখা যাক নেক্সট কি ঘটে। তো টমকে হচ্ছে একজন কৃতদাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়। ওইখান থেকে ওই কৃতদাস ব্যবসায়ীর কাছ থেকে টম আবার হ্যান্ড ওভার হয় হচ্ছে সেন্ট ক্লেয়ার নামক একজন ব্যক্তির কাছে। এই লোকটাও ভালো লোক, এবং এই সেন্ট ক্লেয়ারের একজন ছোট্ট একটা মেয়ে ছিল, নাম হচ্ছে ইভা। এই ইভার সাথে এই টমের খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়। তো দেখা যেত যে ইভাকে টম হচ্ছে বাইবেল থেকে গল্প পড়ে শোনাচ্ছে। আবার ইভাও ছিল খুবই হচ্ছে কৃতদাস প্রথা এটা আসলে মানতে চাইতো না। সে ভাবতো সব মানুষ সমান, সব মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এটা ইভা চাইতো। ইভা ছোট্ট একটা বাচ্চা মেয়ে, এবং টমকে সে আঙ্কেল বলে ডাকতো, আঙ্কেল টম। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে আঙ্কেল টম, ওনার নাম। হ্যাঁ, তো এই আর কি ব্যাপারটা। তো ইভার সাথে এই আঙ্কেল টমের খুব একটা ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়। তো একটা পর্যায়ে যে ইভা খুব খারাপ একটা অসুখে ভুগে মারা যায়। তো মারা যাওয়ার পরে তার বাবা যে সেন্ট ক্লেয়ার লোক, ভালো লোক ছিল ইনিও, ইনার মনে একটা জাগে যে সব কৃতদাসকে ফ্রি করে দিবে। ডিসিশন নেয় যে আঙ্কেল টমকে ফ্রি করে দিবে। বাট এই ডিসিশনটা বাস্তবায়ন করার আগেই সে লোক মারা যায়, যার কারণে তাকে আবার কৃতদাস ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়, এবং এখান থেকে তাকে আরেকজন লোক কিনে নেয়। এই তৃতীয় জন ব্যক্তির নাম হচ্ছে ল্যাগ্রি বা এই টাইপের কিছু একটা। এই ল্যাগ্রির কাছে যায়। ল্যাগ্রি ছিল একজন কটন মিলের মালিক আর কি, তার এখানে প্রচুর কৃতদাস কাজ করতো, এবং সে তাদের কৃতদাসদের উপরে খুবই টর্চার করতো আর কি। তো আঙ্কেল টমকেও সে টর্চার করতো। আবার টমকে দায়িত্ব দিয়েছিল অন্য কৃতদাসদের দেখে শুনে রাখা, এবং তারা ভুলভ্রান্তি করলে তাদের যাতে সে মারধর করে। তো একদিন সে হচ্ছে ল্যাগ্রি টমকে বলছে যে এই 2 জনকে তুমি একটু মারধর করো। হ্যাঁ, বাট আঙ্কেল টম আসলে অন্যকে মারে নাই। হ্যাঁ, তো এই কারণে তার মালিক ক্ষিপ্ত হয়ে তাকে প্রচন্ড মারধর করে, এবং এতই মারধর করে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এদিকে দেখা যায় ওই যে এলিজা, হ্যাঁ প্রথম মালিক আর্থার শেলবির যে এলিজার ছেলে হ্যারিকে যে বিক্রি করে দেওয়ার প্ল্যান ছিল, এলিজা তো তার ছেলেকে নিয়ে পালা যায়। ওদিক থেকে জর্জ পালা যায়, তার হাজব্যান্ড। তারা কানাডাতে যে আবার একসাথে মিলিত হয়, তারা তাদের ছেলেকে ফ্রি ভাবে বড় করে। হ্যাঁ, এটা ছিল গল্পটা আর কি। এখন এই গল্পটা যে মানে এই উপন্যাসটা যে প্রেক্ষাপটে যেই সময়টাতে মানে প্রকাশিত হয়, এটা ছিল 1852 সাল, যেই সময় আসলে দাস প্রথা নিয়ে সারা আমেরিকার মানুষ 2টা দলে বিভক্ত ছিল। এক দল ছিল দাস প্রথার পক্ষে, আরেক দল ছিল বিপক্ষে। ঠিক আছে, তো বিপুল সংখ্যক লোক ছিল যারা হচ্ছে দাস প্রথাকে সাপোর্ট করতো। তার কারণ তারা কি হতো যে কৃতদাসদের বা নিগ্রোদের যারা ব্ল্যাক, তাদেরকে হচ্ছে নিজেদের কৃতদাস স্লেভের মতো কাজ করাইতে পারতো, নিজেদের কাজের লোক সার্ভেন্ট ছিল আর কি। সেটা তো একটা সুযোগ সুবিধা তাদের জন্য, হোয়াইটদের জন্য। তো তারা আসলে এই সুযোগ সুবিধা থেকে নিজেকে বঞ্চিত করতে চাইতো না, তারা চাইতো যে দাস প্রথাটা কন্টিনিউ করুক। কিন্তু এরপরে এই যে উপন্যাসটা প্রকাশ 1852 সালে, এটা হচ্ছে মানুষজনের বিবেকে আসলে চরমভাবে নাড়া দেয়। এবং তার সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট। হ্যাঁ, বইটা লেখা হয় কিন্তু 1852 সালে, বাট আব্রাহাম লিঙ্কন 1861 সালের দিকে, হ্যাঁ 60-এর দশকের প্রথম দিকে প্রেসিডেন্ট ছিল। এবং 1861 সালে বা 60 সালের দিকে, আর 60-61 সালের দিকে সে হচ্ছে আমেরিকা আইন পাস করে যে দাস প্রথা নিষেধ, হ্যাঁ দাস প্রথা নিষিদ্ধ করে দেয়। আর তখন আমেরিকা একটা গৃহযুদ্ধ হয়, 4 বছর ধরে গৃহযুদ্ধ চলে 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত। এই 4 বছরে আমেরিকার অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রায় 6 লক্ষাধিক মানুষ এই গৃহযুদ্ধে মারা যায়। তো এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল 1861 এপ্রিলে, শেষ হয় 1865 এপ্রিলে। শেষ হওয়ার কয়েকদিন পরে আব্রাহাম লিঙ্কন তাকে সে একটা থিয়েটার দেখতে গেছিল। ওইখানেই এক অভিনেতা যে হচ্ছে দাস প্রথার সমর্থক ছিল, তাকে সরাসরি গুলি করে মেরে ফেলে। সরাসরি সাথে সাথে মারা যায়নি, ওখান থেকে হসপিটালে নেওয়া হয়, হসপিটালে নেওয়ার পরে হচ্ছে মারা যায় আর কি পরের দিন। তো এই যে আব্রাহাম লিঙ্কন এই বইয়ের যে লেখিকা হ্যারিয়েট বিচার স্টো, তাকে বলছিল আর কি একবার যে এই কথাটা বলছিল, ইউ আর দ্য লিটল উইমেন হু রোট দ্য বুক দ্যাট মেড দিস গ্রেট ওয়ার। মানে তুমি সেই মেয়ে যে বইটা লেখছো আর এই বিশাল যুদ্ধটা তৈরি করছো। হ্যাঁ, মজা করে বলছিল আর কি।
তো মোরাল অফ দ্য স্টোরি তোমাদের যেটা বলবো, যে মানুষ তো আসলে বিভিন্ন বর্ণের, গোত্রের, বিভিন্ন শ্রেণী পেশার হয়, বিভিন্ন ধর্মের, অনেক ধরনের মানুষ হয়। আমরা যদি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি, হ্যাঁ, আমরা যদি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারি, মানুষের ভালো কাজের জন্য যদি মানুষকে মূল্যায়ন করি, তাহলে এটা মনে হয় বেস্ট। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে ম্যাথ ভালো পারো বা না পারো, সবাই ম্যাথ বুঝবে এমনটা না। আমারও লেভেল আছে, আমি যে পৃথিবীর সব ম্যাথ বুঝি ব্যাপারটা এরকম না, আমারও একটা সার্টিন লেভেল আছে, এরপরে যে আমার স্ট্রাগল করতে হয়। তো প্রত্যেকেরই ম্যাথ ভালো বুঝবে, নাও বুঝতে পারে, ফিজিক্স ভালো বুঝবে, নাও বুঝতে পারে। তুমি ভালো স্টুডেন্ট হইতেও পারো, নাও হতে পারো। পৃথিবীর সবাই ট্রাই করলেও কখনো সবাই ভালো স্টুডেন্ট হতে পারবে না, বাট তুমি চাইলে ভালো মানুষ হতে পারো। তো ভালো স্টুডেন্ট হও বা না হও, আমার প্রতি একটা আহ্বান, সেটা হচ্ছে একটা ভালো মানুষ হও। শিক্ষক থেকে তোমরা সবাই ভালো মানুষ হয়ে বের, ঠিক আছে? তাহলে দেশের জন্য বেশি কন্ট্রিবিউট করতে পারবা। ভালো স্টুডেন্টরা যদি ভালো মানুষ না হয়, তাহলে দেশের জন্য তো কন্ট্রিবিউট করেই না, আরো নেগেটিভ ইম্প্যাক্ট হয়, ঠিক আছে? তার আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তোমরা যদি সেই ক্ষতির কারণটা না, তোমরা ভালো মানুষ হও, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসো, ক্লাসের ভালো স্টুডেন্টের সাথে যেমন ফ্রেন্ডশিপ হবে, খারাপ স্টুডেন্টের সাথেও ফ্রেন্ডশিপ হবে। প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখার আছে। ভালো জিনিসটা শিখবো, খারাপটা বের করে দেবো, খারাপটা বাদ দিবে, ঠিক আছে? বাট ও খারাপ স্টুডেন্ট, ওর সাথে মিশবো না, এটা ভাই খুবই ন্যারো মাইন্ডের পরিচয়, আমি যেটা মনে করি, ঠিক আছে? তো সবার সাথে মিশবো, সবার থেকে ভালোটা নেওয়ার চেষ্টা, খারাপটা নিবো না। ভালো স্টুডেন্টেরও অনেক খারাপ কিছু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ভালো স্টুডেন্টরা খুব বেশি সেলফিশ মাইন্ডের হয়, এটা খুবই খারাপ, ঠিক আছে? তো ট্রু হিউম্যানিটি লাইস ইন ট্রিটিং এভরি সোল উইথ ডিগনিটি রিগার্ডলেস অফ রেস অর স্ট্যাটাস, ঠিক আছে? তো আজকের গল্পটা এই পর্যন্তই, আজকের ক্লাসটা ওই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাস মনে হয় কালকেই। নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই আজকের ক্লাসটা আরেকবার করে আসো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকালকের ক্লাস।